আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। নুসরাত জাহান পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতির পিতার জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের সাথে নৌ ও আকাশপথে যোগাযোগ বাড়াতে নেপালের আগ্রহ প্রকাশ। রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর উপস্থিতিতে 4টি সমঝোতা স্মারক সই। অস্থিরতা তৈরিতে কাউকে উস্কানি না দেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই বললেন মির্জা ফখরুল। 21 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলার রায় ঘোষণা। 14 জঙ্গিকে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ। দর্শক, শিরোনাম শুনছিলেন। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাইটেক। বিস্তারিত সংবাদে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে 21 বার তোপধ্বনির মাধ্যমে গান স্যালুট সহ গার্ড অফ অনার প্রদান করা হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে 71-এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে লোটে শেরিং স্মৃতিসৌধ এলাকায় একটি বৃক্ষরোপণ করেন। পরে পরিদর্শন বইও স্বাক্ষর করেন লোটে শেরিং। মুজিববর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আসা নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী ও ভুটানের প্রধানমন্ত্রী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বেলা 11টার দিকে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। এরপর তিনি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এরপর ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশের সাথে নৌ ও আকাশ পথে যোগাযোগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে নেপাল, আর এ বিষয়ে সম্মতি প্রকাশ করেছে বাংলাদেশ। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি জানান, নেপালের রাষ্ট্রপতির সফরকালে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশের আভ্যন্তরীণ নৌ পরিবহন নেটওয়ার্ক ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে নেপাল। এছাড়াও বাংলাদেশের সৈয়দপুর এয়ারপোর্ট এবং নেপালের বিরাটগড় বদ্রপুরের মধ্যে সরাসরি বিমান সংযোগ স্থাপনেরও নেপাল আগ্রহী। বাংলাদেশ প্রস্তাব দুটিকে স্বাগত জানিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10 দিন ব্যাপী আয়োজনের 7ম দিন চলছে আজ। আজকের অনুষ্ঠানের থিম নারী মুক্তি, সাম্য ও স্বাধীনতা। প্রথম পর্বে ছিল আলোচনা এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। মুবালিক করিমের রিপোর্ট। বিকাল 5:15টায় জাতীয় প্যারেড স্কোয়ারে শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10 দিনব্যাপী আয়োজনের 7ম দিনের অনুষ্ঠান। 2 পর্বের অনুষ্ঠানের 7ম দিনের প্রতিপাদ্য নারী মুক্তি, সাম্য ও স্বাধীনতা। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। নারী মুক্তি, সাম্য ও স্বাধীনতা। প্রতিবাদ্যের উপর আলোচনায় অংশগ্রহণ করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতির পিতা বিশ্বাস করতেন, দেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা একান্ত অপরিহার্য। ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইউনেস্কোর মহাপরিচালক অদ্রিয়া আজুলে। Shudi Brindo, ladies and gentlemen. Today we are celebrating the 50th anniversary of the independence of Bangladesh.
50 years ago, on the 7th of March, Bangabandhu Sheikh Mujibur Rahman gave his historic speech, a momentous speech that marked the history of Bangladesh and of the world. ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ ও জার্মানির প্রেসিডেন্টের পাঠানো বার্তা পড়ে শোনান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। On the occasion of the 50th anniversary of Bangladesh independence, Her Majesty Queen Elizabeth II on this occasion. I am delighted to convey to Your Excellency my congratulations, together with my best wishes to the people of Bangladesh. সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে নানা আয়োজন। আমি নারীর উত্তরাধিকার। পুরোটার সময় উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্তমিল, তুমি বর্ষার প্রথম বৃষ্টি। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে কাউকে উস্কানি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে কথা জানান। ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনৈতিকভাবে সংগঠিত হলে ভালো, কিন্তু দেশে অস্থিরতা তৈরি করার জন্য সহিংসতা উপাদান যুক্ত করা হলে জনগণকে সাথে নিয়ে অপচেষ্টা মোকাবেলা করা হবে। প্রশাসন নয়, বিএনপি আগাগোড়া ব্যর্থ বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ বাতিলের দাবি জানিয়েছেন। তাদেরকে বলতে চাই, ৭১ আমাদের প্রধান মিত্র দেশ ভারত, তাই মোদীর সফরকে কেন্দ্র করে কেউ কোনো অস্থিরতা তৈরিতে উস্কানি দেবেন না, এটাই আমরা আশা করি, এবং অস্থিরতা তৈরিতে উস্কানি না দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি। সরকারের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সাথে জনগণ কিংবা কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারতের সাথে সম্পর্ক আরও উন্নত করতে হলে অমীমাংসিত সমস্যা ও সীমান্ত হত্যা বন্ধ হতে হবে। দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়ার পর তিনি এসব কথা বলেন। করোনা মোকাবেলায় জরুরি ভিত্তিতে সবার সাথে আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। সুবর্ণ জয়ন্তীতে আমরা অবশ্যই সবাইকে স্বাগত জানাবো, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে সরকার সুবর্ণ জয়ন্তীটা পালন করছে জনগণকে বাদ দিয়ে। সে এখানে মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থান নেই, এমনকি রাজনৈতিক দলগুলোরও কোনো অবস্থান নেই। বাংলাদেশের সঙ্গে ভারতের যে অভিন্ন সম্পর্ক নদীগুলো রয়েছে তার হিস্সা মীমাংসা হওয়া উচিত, সীমান্তে হত্যা বন্ধ হওয়া উচিত, কানেক্টিভিটিতে আমার কি লাভ হচ্ছে সেটা জনগণের কাছে স্পষ্ট হওয়া উচিত। প্রত্যাশা করি যে বাংলাদেশ সরকার আমাদের দাবিগুলোকে সঠিকভাবে উপস্থাপন করে আপনার এই সমস্যাগুলো সমাধান করবেন। কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের মামলায় ১৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এই রায় প্রদান করেছেন। রায় ১৪ জঙ্গিকে ফায়ারিং স্কোয়াড কিংবা প্রচলিতভাবে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়েছে। এরা সবাই ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামের সদস্য। বিস্তারিত জারিজ রঙের রিপোর্টে। ২১ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলের পাশে শক্তিশালী বোমা পাওয়া যায়। এর মধ্যে একটির ওজন ছিল ৭৬ কেজি আর অপরটির ৪০ কেজি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই বোমাগুলো পুঁতে রাখা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। এই ঘটনায় হত্যা চেষ্টা, হত্যার ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহ ও বিস্ফোরক আইনে ৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে হত্যা চেষ্টা এবং বিস্ফোরক আইনের মামলায় এরই মধ্যে রায় হয়েছে, আর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহ মামলার রায় প্রদান করা হয় মঙ্গলবার। রায়ে ১৪ জন হরকাতুল জিহাদ বা হুজি সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। পাশাপাশি বেশ কিছু পর্যবেক্ষণও দেন আদালত। প্রচলিত বিধি মোতাবেক মহামান্য হাইকোর্টের এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। প্রথম ধাপে আমাদের যেহেতু মামলাটি জেলা ও দায়রা জজ আদালত থেকে রায় ঘোষণা করছেন, সেটা পরবর্তী স্টেপে মহামান্য হাইকোর্টে আসামিরা আপিল করতে পারবেন, মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন এবং তারা রিভিউ করতে পারবেন।
পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আসামিপক্ষ। আসামিপক্ষ সিদ্ধান্ত নেবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে কিনা। তবে অবশ্যই যেহেতু এখানে তাদের সর্বোচ্চ শাস্তি হয়েছে, এখান থেকে তারা মুক্তি পাওয়ার চেষ্টা করবে। এটি আইনের বিধান, আইনের প্রক্রিয়া। রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরে আসামিপক্ষে আপিল করবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন। মৃত্যুদণ্ড পাওয়া 14 আসামির মধ্যে 9 জন রয়েছেন কারাগারে আর 5 জন রয়েছেন পলাতক। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আগুনে মারা গেছেন নারী ও শিশু সহ 11 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার দুপুরে উখিয়ার বালুখালী 8W নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। পরে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে রাত 1টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের হাজার হাজার বাসিন্দা আশ্রয় হারিয়ে এক কাপড়ে কক্সবাজার টেকনাফ মহাসড়কে আশ্রয় নিয়েছে। স্বজনের খোঁজ না পেয়ে রোহিঙ্গা অনেক নারী শিশুর আর্তনাদ চলছে মহাসড়কে। এদিকে ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বেশ বড় ধরনের সংকট চলছে কম্পিউটারের গ্রাফিক্স কার্ডের বাজারে। বিশেষ করে অল্প আর মধ্যম দামের গ্রাফিক্স কার্ড বাজারে নেই বললেই চলে। নিয়মিত ব্যবহারকারীদের জন্য যাও পাওয়া যাচ্ছে তার দামও অনেক বেশি। সাপ্তাহিক আয়োজন মাইটেকে এই সপ্তাহের আয়োজন গ্রাফিক্স কার্ড নিয়ে। মোবাল্লিক করিমের আরও একটি রিপোর্ট। 2 সন্তানকে নিয়ে কম্পিউটারের গ্রাফিক্স কার্ড কিনতে এসেছিলেন এই ভদ্রমহিলা। কম্পিউটার মার্কেট ঘুরে গ্রাফিক্স কার্ডের দাম নিয়ে হতাশ। নিয়মিত দামের চেয়ে অনেকটা বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। ওরা 2 ভাই বলে যে গ্রাফিক্স কার্ডটা কিনলে অনলাইনে ক্লাসটা ভালো হবে, ক্লিয়ার শোনা যাবে এবং এনিথিং মানে সব কিছু মিলায় বলতেছে আমার এটা কিনে দিতে হবে। 10,000 টাকা বলতেছে। তার সন্তানদেরও মন খারাপ, কারণ তাদের পছন্দের গ্রাফিক্স কার্ড কোথাও পাওয়া যায়নি। বর্তমানে গ্রাফিক্স কার্ডের দাম একটু বেশি হচ্ছে এই করোনা প্যান্ডামিকের কারণে। হালকা পাতলা স্কুলের কাজ, এছাড়াও আউটসোর্সিং এবং গেমিংয়ের জন্য গ্রাফিক্স কার্ডটা অনেক ভালো, তাই কিনছি। গেল কয়েক মাস ধরে কম্পিউটারের বাজারে গ্রাফিক্স কার্ডের সংকট। যা পাওয়া যাচ্ছে তারও দাম অনেক বেশি। অ্যাভেলেবেল আছে 3070 গ্রাফিক্স কার্ডগুলো। এগুলোর প্রাইস এখন দেখা যাচ্ছে যে আপনার 80,000 টাকার উপরে, 80 থেকে 85,000 টাকা, তারপর কোনোটা 90,000 টাকা, এরকম এক এক দাম। বিক্রেতারা বলছেন এই সংকট আরও কিছুদিন থাকবে। বর্তমান মার্কেটে গ্রাফিক্সের অবস্থা খুবই খারাপ। বিভিন্ন ক্যাটাগরি যে গ্রাফিক্স কার্ডগুলো ছিল, এখন কোনো ধরনের গ্রাফিক্স কার্ডই মার্কেটে অ্যাভেলেবেল নাই। একেবারে এন্ট্রি লেভেল এবং হায়ার লেভেলের কিছু গ্রাফিক্স কার্ড আছে। কিছু কার্ড 3060, 3070 পাওয়া যায়, এছাড়া তেমন গ্রাফিক্স কার্ড মার্কেটে অ্যাভেলেবেল নাই, প্রাইস অনেক হাই। যদিও বা আন্তর্জাতিক বাজারে টেক জায়ান্ট আসুসের মতো অনেক উৎপাদক প্রতিষ্ঠান তাদের গ্রাফিক্স কার্ডের দাম প্রায় 6 থেকে 9,000 টাকা কমিয়েছে, তবে তার প্রভাব দেশের মার্কেটে নেই। এদিকে বেশি কার্যক্ষমতা সম্পন্ন বেশ কিছু নতুন গ্রাফিক্স কার্ড বাজারে ছেড়েছে বিভিন্ন উৎপাদক প্রতিষ্ঠান, তবে দাম অনেক বেশি হওয়ায় গ্রাহক চাহিদা মেটাচ্ছে না। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন 3,554 জন। এর আগে সর্বশেষ গত 15 জুলাই একদিনে শনাক্ত ছিল 3,533 জন। এরপর গত 8 মাসে একদিনে 3,500 অতিক্রম করেনি করোনা শনাক্ত। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত শনাক্ত 5,77,241 জন। গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 18 আর এই পর্যন্ত মারা গিয়েছেন 8,738 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 26,357টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 25,954টি। এখন পর্যন্ত 44,60,184টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,835 জন। এখন পর্যন্ত সুস্থ 5,25,994 জন। এখন পর্যন্ত 12.94% শনাক্ত হয়েছে। দ্বিতীয় ধাপে নতুন করে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়লেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই অধিকাংশ মানুষের। যে যার মতো জীবনযাপন করছে, শুধু অনীহা করোনার সতর্কতায়। চিকিৎসকরা বলছেন এখনই স্বাস্থ্যবিধি না মানলে বড় রকমের বিপদের আশঙ্কা রয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি ফজল হক বাবু, আশুলিয়া প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্যচিত্র জানাচ্ছেন নূর মোহাম্মদ। আবারও করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়লেও বাজার কিংবা পথঘাট কোথাও নেই স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই। মাস্ক পরিধান আর দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও না মানার চিত্রই দেখা যায় সাতক্ষীরায়। আজকে খেয়াল ছিল না আসলে, আর স্বাভাবিক হয়ে গেছে বলে সেই জন্য মাস্ক পরা হচ্ছে না। বাসা থেকে আনতে ভুলে গেছি, এমনি অন্য সময় পরি। মাস্ক নিয়ে আসছি, মনে নেই মাস্ক নিয়ে আসবেন, মানে এতক্ষণ পড়াই ছিল, এখন এইখানে খুলে দিলাম।
মানুষের এই উদাসীনতা বিপদ ডেকে আনতে পারে বলে মনে করছে সচেতন মহল। প্রশাসনও ঢিলাঢালা হয়ে গেছে আর সাতক্ষীরার মানুষ স্বাভাবিক চলাচলে কোনো পরিবর্তন নেই। মাস্ক ব্যবহার করার মাধ্যমে আমরা একে অপরকে সুরক্ষা দিচ্ছি। আমি শুধু একা মাস্ক ব্যবহার করলেই হবে না। এরই মধ্যে সচেতনতা কার্যক্রম শুরু করেছে পুলিশ, নেওয়া হবে আইনগত ব্যবস্থাও। যদি কেউ এই অপরাধ বারবার করতে থাকে তাহলে আমরা তাকে যেভাবে আইন আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আমাদের মোবাইল কোর্ট আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে, আমরা সেভাবে আমরা তাদেরকে আইনের আওতায় আনব। এদিকে শিল্প এলাকা ঢাকার আশুলিয়ার অবস্থাও একই রকম। এত মানুষ আক্রান্ত আর মৃত্যু হলেও কারো কারো ধারণা এখনো পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। বাংলাদেশে কোনো করোনা টরোনা আছে নাকি? করোনা হয়েছে বড় লোকরা, এই মন্ত্রী ম্যাজিস্ট্রেট। মাছটা আমরা ব্যবহার করি না। মাছ তো পকেটে আছিল, মুখে তো ভুলে গেছে। যদিও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের। এখন থেকে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি, যদি সঠিকভাবে মাস্ক ব্যবহার না করি, সাবান দিয়ে হাত না ধুই, স্বাস্থ্যবিধি মেনে না চলি, তাহলে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আমি মনে করি। এখানেও পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সচেতনতামূলক কার্যক্রম। আমরা জনগণকে অ্যাওয়ারনেস করতেছি যে করোনার যে দ্বিতীয় ওয়েভ, সেক্ষেত্রে কীভাবে আমরা মোকাবেলা করব, সেক্ষেত্রে আমরা সচেতন করতেছি। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিট ঘরে ৮০ জন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাদের স্মরণে ওই জায়গায় নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছে নতুন প্রজন্ম। এমন উদ্যোগের জন্য শহীদদের স্বজনরা সরকার ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রতিনিধি আফম কাউসার ইমরানের প্রতিবেদন, জানাচ্ছেন মোবাল্লিক করিম। ৭১-এর ৩১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিটঘর। রাতে স্থানীয় কয়েকজন রাজাকারের সহযোগিতায় পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ সহ ৮০ জনকে ব্রাশ ফায়ার করে হত্যা করে। পুরুষশূন্য হয়ে পড়ে পুরো গ্রামটি। সেদিনের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় নিহতদের স্ত্রী ও স্বজনদের। ওই জায়গাতে একজন সারা আমার স্বামী, একটা বাচ্চা কোল আছে, গোলাম কিছু করতাম না। কে ধরে আনছে? বেজাকা এবার নিয়ে বিচার বেতন বয়া নেতা কুমুল করছে। ৭০-৮০ জন মানে লাশ পুষ্করণীর পার ইহানো আমরা সব একানের মধ্যে স্থাপন করতেছি। আরেকজন শহীদ জায়া মালেকা বেগম, যার দেয়া জমিতে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ। আগে জামাইরা মায়েরা ফালাইতে লাগছে, এরপরে দেয় সেটা আমার বাপ ভাই বই কাপড় সারা, দোয়ানি সারা, গোসল সম্পূর্ণ সারা আমরা এই জায়গাটা দিয়ে দিছি, হাঁটাহাঁটি করে দিয়েছি স্যার। এটা জায়গাটা করছে আমার যাতে উদ্বোধন দিকে যেতে পারে, এটি আমার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ। স্মৃতিসৌধের নাম ফলকগুলোতে প্রিয়জনের নাম স্মরণদের স্মরণ করিয়ে দেয় সেদিনের দৃশ্যপট। আমার এই পরিবারের 7 জন এখানে নিহত হয়েছে। ছোট একটা খালা ছিল, এখানে পারে দাঁড়া করে সবগুলো লোক মারছে। ছিল সব পরে ৭১ জন লোক ধরে হালের মাঝে। এই মুক্তিযোদ্ধার স্মৃতিতে আজও আঘাত হানে সেই ভয়াল রাতের কথা। মুক্তিযোদ্ধারা সরাইল থানা আক্রমণ করে, তারা বিটগড় সহ পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিয়েছিল। সেই কারণে পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে মুক্তিযোদ্ধাদেরকে না পেয়ে বিভিন্ন উপজেলার খারগড়, আশুগঞ্জ উপজেলার ভবানীপুর এবং সরাইল উপজেলার বিটগড়ে 3টি বৃহৎ গণহত্যা করে। স্থানটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে গড়ে তোলার কথা জানালেন এই কর্মকর্তা। আমরা শহীদদের স্মৃতিগুলো ধরে রাখতে চাই, যাতে আগামী প্রজন্ম এই শহীদদের নামগুলো জানতে পারে, তাদের বীরত্ব গাথা সম্পর্কে জানতে পারে এবং দেশের মহান স্বাধীনতা যুদ্ধে তাদের যে অবদান ছিল সেগুলো যাতে স্বীকৃতি পায়, আগামী প্রজন্মের কাছে আমরা সেটা রেখে যেতে চাই। নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় গড়ে তুলতে এমন স্মৃতিসৌধ নির্মাণের ভূমিকার কথা জানালেন জেলা প্রশাসক। শাহাদত বরণকারী ৮০ জন শহীদের নাম লিপিবদ্ধ আছে। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত যে স্থানগুলি, সেগুলিকে যথাযথভাবে সংরক্ষণের জন্য আমরা সীমানা প্রাচীর নির্মাণ, ফলক স্থাপন, লাইট লাগানো থেকে শুরু করে এগুলিকে আরও সুরক্ষিত করার জন্য আমরা কাজ করছি। মোবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। কুয়েতে ২০২০ সালে করোনা মহামারী শুরুর পর এ পর্যন্ত কুয়েতি ও প্রবাসী সহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২৩৩ জন। কুয়েতে কোভিড-19 সংক্রমণের ৬৭% কুয়েতি নাগরিকদের মধ্যে। করোনা মোকাবিলা করতে অনেক দেশ লকডাউন সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কুয়েতেও করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেড়ে চলায় সতর্কতার জন্য আবারও বিকেল ৬টা হতে ভোর ৫টা পর্যন্ত ১ মাসের কারফিউ চলছে।
দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা এবং twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।